প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আজকে হাজির হয়েছি ক্লাস 12-এর জন্য। অধ্যায়টির নাম পদার্থের কঠিন অবস্থা। একদম প্রথম চ্যাপ্টার শুরুতেই রয়েছে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা এইচএস পরীক্ষায় বা যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় বা জয়েন্ট পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে আসে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়, পদার্থের কঠিন অবস্থা। পদার্থ সাধারণত তিন রকমের হয়: কঠিন, তরল, গ্যাসীয়। তোমরা জানো, তবু আমি আর একটু বলি। কঠিন পদার্থ কাদের বলে? যে সমস্ত পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল খুব দৃঢ় হয় এবং যাদের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে, তাদেরকে কঠিন পদার্থ বলে, আমরা সবাই জানি। আর তরল পদার্থ কণাগুলির মধ্যে আকর্ষণ বল অপেক্ষাকৃত কম হয় কঠিনের চেয়ে, ঠিক আছে। আর গ্যাসগুলোর মধ্যে তো আকর্ষণ বল প্রায় থাকেই না কণাগুলোর মধ্যে, এবং তাদের আকার আয়তন কিছু থাকে না, এবং তারা পরস্পরের মধ্যে ধাক্কাধাক্কি করে ভেসে বেড়ায়। তো আমাদের আজকের বিষয় হলো যে কঠিন পদার্থ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কঠিন পদার্থ কাকে বলে অলরেডি বললাম, এবং কঠিন পদার্থ সাধারণত দু রকমের হয়। একটা কেলাসাকার কঠিন, আর হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। তো আমরা এখন কেলাসাকার কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছি। কেলাসাকার কঠিন কাকে বলে? যে কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন নিয়ে থাকে এবং যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, তাদেরকে কেলাসাকার কঠিন বলে। যেরকম NaCl, KCl, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট ইত্যাদি। তো এই কেলাসাকার কঠিন পদার্থগুলো সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তাপতড়িতের সুপরিবাহী হয়। ওকে, এবার আমরা আলোচনা করব অনিয়তাকার কঠিন পদার্থ। অনিয়তাকার কঠিন পদার্থ কাকে বলে? যে সমস্ত কঠিন পদার্থের কণাগুলি সুবিন্যস্তভাবে থাকে না, এলোমেলো অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় অনিয়তাকার কঠিন পদার্থ। যেরকম কাঁচ, অভ্র ইত্যাদি। তো এই অনিয়তাকার কঠিন পদার্থ নির্দিষ্ট কোনো জ্যামিতিক গঠন থাকে না, ফলে এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে না, এবং এরা সাধারণত তাপতড়িতের কুপরিবাহী হয়। তো এই অনিয়তাকার এবং নিয়তাকার কেলাস এর মধ্যে আমরা পার্থক্য করলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ কয় প্রকারের হয়, কত ভাগে ভাগ করা যায়, সেটা আমি তোমাদের আলোচনা করছি। দেখো, বোর্ডে আমি একটা কেলাসাকার কঠিন পদার্থের ছক করেছি। এই কেলাসাকার কঠিন পদার্থকে মেনলি চারটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আণবিক কেলাস, 2 নম্বর আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, 3 নম্বর সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, 4 নম্বর ধাতব পদার্থ। তো প্রথমেই আমি আণবিক কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করছি। যে সমস্ত কঠিন পদার্থের উপাদান কণাগুলো অণু, পরমাণু হয়, তাদেরকে বলা হয় আণবিক কেলাস। ওকে, এই আণবিক কেলাসকে আবার 3টে শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে অধ্রুবীয়, ইংরেজিতে বলে নন পোলার। একটা ধ্রুবীয়, ইংরেজিতে বলে পোলার। আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত। অধ্রুবীয় কাকে বলে? তোমরা আগেই পড়েছো, যে সমস্ত অণুগুলো উভয় পরমাণু সম ইলেকট্রোনেগেটিভিটি হওয়ার জন্য তাদের চার্জের স্থানান্তর ঘটে না, অর্থাৎ তাদের
কোনো চার্জের ওপর চার্জ কোনো স্থানান্তর না হওয়ার জন্য তারা নন পোলার হয়। যেরকম H2O2Cl2, দেখো এখানে দুটো পরমাণুই একই হওয়ার জন্য ইলেকট্রন জোড়টা কেউ কারোর দিকে সরে আসে না। এইগুলো যখন কঠিন অবস্থায় আমরা নিয়ে যাই তখন সেটাকে বলা হবে অধ্রুবীয় আণবিক কেলাস। আর ধ্রুবীয় কেলাস কাকে বলে? ধ্রুবীয় আণবিক কেলাস কঠিন সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এরা ধ্রুবীয় হয়। অলরেডি আমরা পড়েছি যে সালফার ডাইঅক্সাইডের গঠন দেখো, এই যে S ডাবল বন্ড O, এই যে সালফার ডাইঅক্সাইডের গঠন, এখানে লোন পেয়ার থাকে, ফলে কি হয় এই নিঃসঙ্গ ইলেকট্রন এই অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো সরে যায়, ফলে বন্ধনের মোমেন্টটা নিচের দিকে একমুখী হয়, লব্ধি বলটা, ফলে এটা পোলার হয়। একই রকম ভাবে অ্যামোনিয়া, সেও কঠিন অ্যামোনিয়াও এরা পোলার হয়, অর্থাৎ ধ্রুবীয় হয়। কারণ কি, এই যে অ্যামোনিয়ার যে গঠনটা আমি তোমাদের দেখাচ্ছি, এই 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 নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা কি করে উপরের দিকে চলে যায় বন্ড মোমেন্টটা, ফলে কি হয় ওভারঅল ডাইপোল মোমেন্ট উপরের দিকে ক্রিয়া করে, এই জন্য এটাও ধ্রুবীয় হয়। তাহলে আমরা ধ্রুবীয় পড়লাম কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া। আর এমন অনেক কেলাসাকার পদার্থ যে বিশেষ করে বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। অসংখ্য বরফের মধ্যে জলের অণুগুলো জমাট বেঁধে হাইড্রোজেন বন্ধন করে থাকে, এই জন্য এই বরফটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন। ওকে, তো আমরা আণবিক কেলাসাকার কঠিন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আয়নীয় কেলাসাকার কঠিন নিয়ে আলোচনা করব। আয়নীয় কেলাসাকার কঠিন বুঝতেই পারছো যে কঠিন পদার্থের কেলাসগুলির উপাদান কণাগুলো দুটো বিপরীতধর্মী আয়ন সঙ্গে যুক্ত থাকে পরস্পরের তড়িৎ আকর্ষণে, তাদেরকে বলা হয় আয়নীয় কেলাস। দেখো বোর্ডে তোমাদের NaCl, KCl, Na2SO4 এগুলো আয়নীয় কেলাস, কারণ এগুলো যখন আয়নিত হয় Na+Cl- করে পরস্পর নিজেদের মধ্যে তাড়িৎ আকর্ষণে যুক্ত থেকে বৃহদাকার কেলাস NaCl তৈরি করে। এরা পোলার হয়, মানে এরা আয়নীয় হয়। দেখো এরা আয়নগুলো তৈরি করেছিল। আর এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমযোজী বা নেটওয়ার্ক কেলাস। যে কেলাসাকার কঠিন পদার্থের উপাদান কণাগুলো একে একে যুক্ত হয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে বৃহৎ, একদম ত্রিমাত্রিক তলে বৃহৎ কেলাসাকার জটিল মানে জায়ান্ট আকৃতি গঠন তৈরি করে, সেই সমস্ত কেলাসগুলোকে বলা হয় সমযোজী বা নেটওয়ার্ক কেলাস। উদাহরণ হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড ইত্যাদি। ওকে, তো আমরা সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যেটা করব ধাতব কেলাসাকার কঠিন বা ধাতব বন্ধনযুক্ত যৌগ। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টপিকস। আমরা জানি যে কোনো ধাতু তারা কি করে তাদের ইলেকট্রন ছেড়ে দেয়। সে মনে করো কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে কপার 2+ আয়ন তৈরি হলো এবং দুটো ইলেকট্রন তৈরি হলো। এরকম লাখে লাখে উপাদান, এই ধাতু উপাদান পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দেয়, ফলে ইলেকট্রনের একটা সমুদ্র তৈরি হয়। আবার বলছি ইলেকট্রন সি বলে বা ইলেকট্রনের সমুদ্র তৈরি হয়। এই ইলেকট্রনের সমুদ্রে অর্থাৎ এই নেগেটিভ চার্জের সমুদ্রে এই ধাতব ক্যাটায়নগুলো গ্রথিত অবস্থায় থাকে, ফলে কি হয় ওই ইলেকট্রন সমুদ্রে
ইলেকট্রন সমুদ্রে ধাতব ক্যাটায়নগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ বল দ্বারা কেলাস তৈরি করে সেটাকেই বলা হয় ধাতব বন্ধন। খুব ইম্পর্ট্যান্ট এই ধাতব বন্ধন, এটা সাধারণত ধাতুর সূত্রে দেখা যায়। তার উদাহরণ হলো সিলভার, কপার, আয়রন ইত্যাদি। ওকে, তো আমরা কেলাসাকার কঠিন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেলাস। কেলাস কাকে বলে? অলরেডি বললাম, কেলাস হলো একটা পদার্থ যার একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন রয়েছে, সেটা হচ্ছে কেলাস। ওকে, তো কেলাসের মানে গঠন আমরা বললাম, এবং কেলাস কাকে বলে? কেলাসের উপাদান কণাগুলো সুবিন্যস্তভাবে সুসজ্জিতভাবে সজ্জিত থাকে। তো এখন এই কেলাস জানতে গেলে তার কতগুলো টার্ম বা নিয়ম আমরা এখন শিখব। প্রথমে দেখো, এখানে আমি একটা কেলাসের গঠন লিখেছি, চিত্র এঁকেছি। দেখো, প্রথমে যেটা করব সেটা হচ্ছে পৃষ্ঠতল। কেলাসের পৃষ্ঠতল। পৃষ্ঠতল কাকে বলে? এটার থেকেও দেখতে পারো, যে সমতল দ্বারা, অর্থাৎ যে সমতল দ্বারা কেলাসগুলো তৈরি হয় তাকে বলা হয় পৃষ্ঠতল বা সারফেস। দেখো, এইটা একটা পৃষ্ঠতল, এটা একটা পৃষ্ঠতল, ঠিক আছে। আর কিনারা কাকে বলে বা ধার কাকে বলে? এই যে কেলাসগুলোর যে বাহু, সেটাই তার ধার বলা হবে, তাই না? এই যে ধার, এই একটা ধার, এই একটা ধার, এগুলো তার ধার বা কিনারা বলে। ওকে, এবং আন্তঃপৃষ্ঠীয় কোণ কাকে বলে? দুটো পৃষ্ঠতল যে কোণ তৈরি করে তাকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। এই যে দেখো লেখা আছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে কেলাসের আমরা পৃষ্ঠতল পড়লাম, কিনারা বা ধার পড়লাম, আন্তঃপৃষ্ঠীয় কোণ পড়লাম। এখন আমরা পড়ব অন্তর্খণ্ড বা ইন্টারসেক্ট। কাকে বলে? যখন কোনো একটা কেলাস ত্রিমাত্রিক তলে থাকে তখন ওই কেলাসের মধ্যে যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে তিনটে অসমতলিক অক্ষ যদি আমরা আঁকি, দেখো বোর্ডে আমরা এঁকেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই অক্ষগুলো পরস্পরের সমকোণে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কেলাসের তলগুলো এই অক্ষগুলোকে ছেদ করে। এখন এই মূল বিন্দু থেকে এই কেলাসের পৃষ্ঠতল যে অক্ষগুলোকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্বকে বলা হয় ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। চিত্রে ও এ, ও বি, ও সি হলো অন্তর্খণ্ড। আর এই কেলাস অক্ষগুলো যে কোণগুলো তৈরি করেছে সেই কোণগুলোকে সাধারণত আমরা আলফা, বিটা এবং গামা দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমরা অন্তর্খণ্ডক নিয়ে আলোচনা করলাম। এবার বোর্ডে আমি কেলাস জালক এবং জালক বিন্দু তোমাদের এঁকেছি, ভালো করে ফলো করো। প্রথমে আমি কেলাস জালক নিয়ে আলোচনা করছি। একটা কেলাসের মধ্যে ত্রিমাত্রিক তলে কেলাসের উপাদান কণাগুলো, অণু, পরমাণু বা আয়ন, তারা পর্যায়ক্রমে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে। তো জালক বিন্দু কাকে বলে? কোনো কেলাসে তার উপাদান, পরমাণু বা অণু বা আয়নগুলো সুবিন্যস্তভাবে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে সজ্জিত হয়ে যে বিন্দুগুলো সৃষ্টি করে বা যে জালকের সৃষ্টি করে তাকে বলা হয় কেলাস জালক। দেখো বোর্ডে আমি এঁকেছি কঠিন কার্বন ডাইঅক্সাইডের একটা কেলাস জালক আমি এঁকেছি। এই কেলাস জালকগুলো দেখো, এই কর্নারে আছে, এখানে আছে, এখানে আছে, এটা আছে কৌণিক বিন্দুতে, এর কৌণিক বিন্দু, এর কৌণিক বিন্দু, এই
তলের মাঝখানে, তার বিপরীত তলের মাঝখানে, এই তলের মাঝখানে, এই তার বিপরীত তলের মাঝখানে, এই তল এবং তার বিপরীত তল। এইভাবে কার্বন ডাই অক্সাইডের একটা জালিকাকৃতি কেলাস গঠন আমি দেখিয়েছি। এটাকে বলা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইডের কেলাস জালক। ওকে, এখন এই যে বিন্দুগুলো অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের এই কণাগুলোকে বিন্দু আকারে যদি প্রকাশ করি তাহলে যে বিন্দুগুলো পাওয়া যায় তাকে বলা হয় কেলাস বিন্দু। দেখো, এই একটা কেলাস বিন্দু, 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 একটা কেলাস, একটা কেলাস, একটা কেলাস বিন্দু। তাহলে কেলাস জালক এবং জালক বিন্দু নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক কোষ। একক কোষ কাকে বলে? একক কোষ, একক কোষ কোনো একটা কেলাস তো অসংখ্য কণা নিয়ে তৈরি হয়, তো সেই অসংখ্য জায়ান্টাকৃতি গঠনের একদম মূল যে গঠনটা, অর্থাৎ মূল যে ত্রিমাত্রিক গঠনটা, তাকেই বলা হয় একক কোষ। অর্থাৎ একক কোষ একটা লাখো লাখো কোষের মধ্যে একদম ফার্স্ট যে কোষটা নিয়ে তার চারিদিকে আরো উপাদান কণাগুলো যুক্ত হয়ে 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 যে বৃহদাকৃতি কেলাস তৈরি করে, অর্থাৎ মূল যে গঠনটা, সেটাকেই বলা হয় একক কোষ। তো এই একক কোষ একটা কেলাসের মূল বিন্দু দিয়ে সেটা তৈরি হয়, উপাদান মূলের একদম মূলে থাকে, এবং সেটা তার উপরে আরেকটা কেলাস, এইভাবে অসংখ্য কেলাস যুক্ত হয়ে একটা বৃহদাকার কেলাস তৈরি করে। তো ওই ক্ষুদ্রতম যে কেলাসটা সেটাকেই বলা হয় একক কোষ। আর এই একক কোষ দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। ওকে, তো আমরা এখন একক কোষ এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তার আগে একক কোষের দুটো বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। কেলাসের একক কোষ সাধারণত একটা ঘনাকার আয়তঘন হয়। দেখো, বোর্ডে একটা আমি একক কোষের গঠন করেছি। এই একক কোষের এই যে কিনারা গুলো দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই কিনারাগুলো বা এর বাহুগুলোকেই বলা হয় কেলাস অক্ষ, যেটাকে প্রচলিত অর্থ অনুযায়ী এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স অক্ষকে এ বাহু, ওয়াই অক্ষকে বি বাহু এবং জেড অক্ষকে সি বাহু দিয়ে এখানে প্রকাশ করেছি। এবার এদের যে অন্তর্ভুক্ত কোণগুলোকে আমাদের আলফা, বিটা, গামা বলে। ভালো করে খেয়াল করো, বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণকে আলফা বলা হচ্ছে, সি বাহু এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোণকে বিটা বলা হচ্ছে, এবং বি বাহু এর এ বাহুর অন্তর্ভুক্ত কোণকে গামা কোণ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যেটা আলোচনা করব, করে যেটা শেষ করব, সেটা হচ্ছে একক কোষের শ্রেণীবিভাগ। সাধারণত একক কোষকে চারটে ভাগে ভাগ করা যায়। একটা সরল ঘনাকার একক কোষ, তারপরে পৃষ্ঠতলীয় একক কোষ, তারপরে পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক একক কোষ। তো আমরা ওই একক কোষগুলো একটু ছবি এঁকে বলছি, তোমরা ভালো করে শুনে নাও। দেখো, প্রথমে আমরা সরল ঘনাকার একক কোষ নিয়ে বলছি।
সরল ঘনকাকার একক কোষ কাকে বলে? যে একক কোষের উপাদান কণাগুলো প্রান্ত বিন্দুতে থাকে, অর্থাৎ এই 8টা প্রান্ত বিন্দুতে অবস্থান করে, তাদেরকে বলা হয় সরল ঘনাকাকার একক কোষ। ওকে, এইবার আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ পড়ব। যে একক কোষের কণাগুলি এই 8টা প্রান্তবিন্দু ছাড়াও প্রত্যেকটা পৃষ্ঠতলে বিপরীত পৃষ্ঠতলের মাঝখানে মাঝখানে অবস্থান করে, এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস একক কোষ। বুঝতে পারলে? আবারও বলছি, যে একক কোষের প্রান্ত বিন্দুগুলো ছাড়াও প্রত্যেকটা পৃষ্ঠতলে বিপরীত পৃষ্ঠতলের মাঝখানে একটা করে কণা থাকে, তাদেরকে পৃষ্ঠকেন্দ্রিক বলে। এরপরে আমরা দেহকেন্দ্রিক একক কোষ পড়ব। দেহকেন্দ্রিক একক কোষ কাকে বলে? যে একক কোষের প্রান্ত বিন্দুতে অর্থাৎ কোণাগুলোতে একটা করে কণা থাকে এবং ঠিক একদম দেহের অভ্যন্তরে একটা কোষ একক কণা থাকে, এটাকে বলা হয় দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড ইউনিট সেল। এটা হচ্ছে দেহ কেন্দ্রিক। ওকে, দেহ কেন্দ্রিক। এবং লাস্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক। প্রান্তকেন্দ্রিক একক কোষ কাকে বলে? যে একক কোষের প্রান্ত বিন্দুতে একটা করে কণা আছে এবং যে কোনো দুটি বিপরীত তলের মাঝখানে যদি একটা করে কণা থাকে, তখন সেই একক কোষকে বলা হয় প্রান্তকেন্দ্রিক একক কোষ। ওকে, তো আমরা এই 4 রকমের একক কোষ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে পরের অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।